হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই মাবাইদুল, যেখানে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথসের প্রিপারেশন নিচ্ছি। এবং আমরা আজকের যে ভিডিওতে ম্যাথের ক্লাস 10-এর অধ্যায় 1 এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 3 করব। তো যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখতে চাও তারা আমার প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলের প্লেলিস্টের নাম হচ্ছে ক্লাস 10 ম্যাথ। সেই প্লেলিস্ট থেকে তোমরা সব ভিডিও পেয়ে যাবে ক্লাস 10 রিলেটেড। আর যদি ক্লাস 7 বা ক্লাস 9 পেতে চাও তাহলেও তাদের জন্য আলাদা আলাদা সব প্লেলিস্ট আছে, তো সেগুলো থেকে তোমরা সেই সব ক্লাসে দেখতে পারবে। তো চলো আজকে যে ভিডিওতে আমরা দেখব, তো আগে যা হয়েছে বলতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1 মানে 1 নম্বর চ্যাপ্টারের 1 থেকে 5টা পর্যন্ত অঙ্ক সলভ করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.1-এর 6.1 থেকে 6.8 পর্যন্ত, মানে 6-এর পুরো অঙ্কগুলো 8টা অঙ্কই আমরা আজকে করব। 1.1-এর 6 নম্বর 1-এর অঙ্ক। তো 6-এর অঙ্কগুলো করতে কী হবে, যে নিচের যে বিবৃতি আছে সেই বিবৃতিগুলো থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাকে গঠন করতে হবে। তো চলো একটা অঙ্ক করা যাক এবং সেখান থেকে আমরা ভালো করে বুঝে নিই। দেখো, এক কোশ্চেন হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, তো একটা কাজ করি, আমি একটা আয়তক্ষেত্রে এঁকে নিই। তো ধরো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা হলো তাহলে তার দৈর্ঘ্য, আর এটা হয়ে যায় প্রস্থ। এটা আয়তক্ষেত্র। এবার বলছে, কোশ্চেনে বলছে যে এর কর্ণের দৈর্ঘ্য, এটা হলো কর্ণ, ঠিক আছে। তো এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার। আচ্ছা, এর বলেছে দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা কত বেশি? 3 মিটার বেশি। তো প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো আমি ধরি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে পেয়ে যাব x = প্রস্থ প্লাস 3। তাহলে এখান থেকে আমরা প্রস্থ বার করতে পারবো। দেখো, এই 3টাকে এদিকে নিয়ে চলে এসো, তো x - 3 = প্রস্থ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে প্রস্থ = x - 3, তাই না? তো আমরা দৈর্ঘ্য জানি x মিটার, প্রস্থ জানি x - 3, মানে এখানে দৈর্ঘ্য পেলাম x আর এখানে প্রস্থ পেলাম x - 3 মিটার। এবার তুমি যদি ভালো করে দেখো, ধরো a b c d এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো এর যদি এইটা ভালো করে দেখো, এইটা একটা বাহু মানে দৈর্ঘ্য, এটা একটা বাহু প্রস্থ, আর এইটা একটা কি কর্ণ হয়, যেটাকে আমরা ইংলিশে ডায়াগোনাল বলি। তো এই তিনটে মিলে এ বি সি আমি যদি আলাদা করে আঁকি, দেখো কীভাবে পাচ্ছি। এ বি এবং সি এটা একটা কি তৈরি করছে, এটা একটা ত্রিভুজ তৈরি করছে, যেখানে এটা হলো x, এটা হলো x - 3, আর এটার দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 15 মিটার। তো অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম অনুযায়ী কি পাই আমরা? পাইথাগোরাসের সূত্র থেকে আমরা পাই কি, যে এই যে অতিভুজ, এটা হচ্ছে এসি মানে হচ্ছে অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার = ভূমি স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এসির ভ্যালু কত বসে দাও? 15। এবির ভ্যালু কত বসে দাও? x। আর বিসির ভ্যালু কত বসে দাও? x - 3। বা
দেখো 15 স্কোয়ার কত হয় 225, এক্স স্কোয়ার থেকে গেল এইটা দেখো এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি, মানে আমরা এ মাইনাস বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এক্স, বি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার, বা দেখো 225 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার কত হয়ে যাবে, দুটো এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 3 দুগুণি 6x প্লাস 3 3 9, বা এই 225কে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি পড়ে থাকছে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225, আর এদিকে পড়ে থাকলে 0, তো শুধু 0 হয়ে গেল। বা এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তো 2 দিয়ে ভাগ করলে কি হবে 2x স্কোয়ার বাই 2 মাইনাস 6x বাই 2, আর এখানে 9 থেকে 225কে বাদ দিলে হবে মাইনাস 216 বাই 2 ইজ ইকুয়াল টু 0। তো 2 দিয়ে ভাগ করলে কি পেলে, এক্স স্কোয়ার পেলে, 2 দিয়ে কেটে গেলে, এখানে 3 দিয়ে কাটলে হবে তোমার 3 দুগুণি 6, 3x মাইনাস এখানে হয়ে যাবে 108। এটা হয়ে যাচ্ছে কি ফাইনাল অ্যান্সার, এটা একটা সমীকরণ। তোমাকে সমীকরণটা সলভ করতে পারেনি, এখানে তোমাকে সমীকরণটা গঠন করতে বলেছে। 2 বলছে 6.2, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি বিক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তা আমি কি করব, আমি ধরি 80 টাকায়, বা এখানে লিখি 80 টাকায় x কিলোগ্রাম চিনি কেনেন। ঠিক আছে, তাই আমি ধরলাম কি যে 80 টাকায় x কিলোগ্রাম চিনি কেনেন। ওকে, তাহলে ওই একই টাকায় মানে 80 টাকাতেই আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তাহলে আমরা বলতে পারি যে 80 টাকায় কত গ্রাম চিনি বেশি এখন পাবেন, তাহলে এখন, বা এখানে লিখতে পারে এখন 80 টাকায় এক্স প্লাস, এই দেখো 4 কিলোগ্রাম বেশি পাচ্ছে, তো এক্স প্লাস 4 কিলোগ্রাম চিনি পাবেন। ঠিক আছে, এবার বলেছে তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমরা কিলোগ্রাম প্রতি চিনির দাম বার করে নিই, তো বার করে নাও। তো দেখো যদি x কিলোগ্রাম চিনির দাম 80 টাকা হয়, তাহলে 1 কিলোগ্রাম চিনির দাম কত হবে 80/x টাকা। তাহলে 1 কিলোগ্রাম চিনির দাম আগে যেটা ছিল, কিন্তু বর্তমানে x প্লাস 4 কিলোগ্রাম চিনির দাম হচ্ছে 80 টাকা, মানে ওই টাকাতেই 4 কিলোগ্রাম চিনি বেশি পাচ্ছে। তাহলে 1 কিলোগ্রাম চিনির দাম কত হবে 80/x প্লাস 4 টাকা। তো তাহলে দেখো আগে পাচ্ছিল 1 কিলোগ্রাম চিনি 80/x টাকায়, আর এখন সে চিনি পাচ্ছে 1 কিলোগ্রাম চিনি পাচ্ছে 80/x প্লাস 4 গ্রাম, 4 টাকায়। তার মানে দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কম, তাই না? তো কতটা বলছে যে 1 টাকা কম হচ্ছে, তার মানে এই যে 80/x, ঠিক আছে, এই 80/x এটা তো বেশি না, কারণ নিচে দেখো শুধু x আছে আর এখানে দেখো x প্লাস 4 আছে, তার মানে নিচে যে ভ্যালুটা বড় হবে তার পুরো মানটা কি হবে কম হবে। তো তার মানে এইটা বড়, তাহলে এখান থেকে যদি এটা বাদ দাও কি পাবে, যে পরিমাণ তুমি চিনি 1 টাকা মানে কেজি প্রতি যে চিনির দাম সেটা কত টাকা কম হচ্ছে 1 টাকা কম হতো, তাহলে সেইটা পেয়ে যাবে, এটা হচ্ছে 1। এবার এটা হচ্ছে শর্ত অনুসারে লিখে দাও।
এবার দেখো এটাকে সলভ করো। এটা কী করে সলভ করবে? এলসিএম নাও, তো এক্স ইন্টু এক্স প্লাস ফোর আসবে, এক্স প্লাস ফোর। আচ্ছা তার আগে একটা কাজ করো, এলসিএম না নেওয়ার আগে 80 কমন নিয়ে নাও দুটো জায়গা থেকে। আচ্ছা এটা আমি এটা করে দেখাচ্ছি। আগে 80 কমন নিয়ে নাও দুটো থেকে। তো 80 কমন নিলে কী পড়ে থাকবে? 1/x মাইনাস 1/x প্লাস ফোর। কী করে? কারণ দুটো দিয়ে 80 ছিল, তো 80 কমন নিয়ে নিলাম, বা 80 ইন্টু, এখানে এলসিএম নিয়ে নাও এবার, এক্স ইন্টু এক্স প্লাস ফোর। তাহলে এখানে কি থাকছে? এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স প্লাস ফোর পড়ে থাকছে। এখানে এক্স প্লাস ফোর কেটে যাচ্ছে, সেহেতু এক্স পড়ে থাকছে। তার মানে বা 80 ইন্টু এক্স এক্স কেটে যাচ্ছে, শুধু ফোর পড়ে থাকছে। আর এখানে এক্সের সঙ্গে গুণ করে দাও, তো এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে গুণ করলে 4x ইজ ইকুয়াল টু 1। বা দেখো 4 32, 320, আর এদিকে কোনাকুনি গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 4x। বা আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার, এইটাকে রাইট সাইডে নিয়ে চলে যাও, প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 0। তো এটা কি হয়ে যাবে? এটা তোমাদের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হয়ে যাবে অ্যান্সার। তো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। তো এরকম দুটি স্টেশন আছে, ধর এখানে একটা স্টেশন আর এখানে একটা স্টেশন। আমি স্টেশন এ বললাম, একে বি বললাম, ঠিক আছে? এবি দুটো স্টেশন। তো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? 300 কিমি। বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। মানে এখান থেকে একটি ট্রেন রওনা দিল এবং একই বেগে দ্বিতীয় স্টেশনে পৌঁছালো। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তার মানে তো ট্রেনটি যে নর্মাল স্পিডে গেছে তার থেকে যদি 5 কিলোমিটার বেগ কম হতো, তাহলে তার টাইম যে সময় লাগতো সেটা 2 ঘন্টা কম লাগতো। মানে ধরে নাও এরকম যে ধরো এক্স কিলোমিটার প্রতি ঘন্টায় সে যাচ্ছে ট্রেনটা, ঠিক আছে? এখানে একটা ট্রেন আছে, ট্রেনটা যাচ্ছে। তো বলছে যে এখানে যেতে যে টাইম লাগতো এক্স কিলোমিটার প্রতি ঘন্টায়, তার থেকে যদি কমিয়ে এক্স মাইনাস 5 করে দিতাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিমি প্রতি ঘন্টায়। তাহলে কি হবে? তাহলে তোমার এটা 2 ঘন্টা সময় কম লাগবে পৌঁছাতে, ঠিক আছে? তাহলে দুটোর সময় যদি বার করি, তাহলে আমরা এই ডিফারেন্সটা পেয়ে যাব 2 ঘন্টা। কীভাবে করবে দেখো, ধরি ট্রেনটির বেগ বা গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টায়, ঠিক আছে? তো ট্রেনটির গতিবেগ আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার বলছে যদি সে এক্স কিলোমিটার বেগে যেত, তাহলে তার সময় কত লাগতো? মানে প্রথমে ট্রেনটির পৌঁছাতে সময় লাগবে, কত লাগবে? দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব কত? দূরত্ব দেখো, দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, আর গতিবেগ কত? এক্স। তাহলে এটা কত পেলে? এটা হচ্ছে ঘন্টা। তাহলে প্রথমে ট্রেনটি পৌঁছাতে সময় কত লাগছে? এই 300/x ঘন্টা, তাই না? এবার পরে বলতে এই যে যখন 5 কিমি, যখন আমি ঘন্টায় 5 কিমি বেশি এখানে বলেছে, তো 5 কিমি বেশি হলে তাহলে ট্রেনটির পৌঁছাতে সময় কত লাগবে?
এটাও তাই, দূরত্ব বাই ডিস্টেন্স, মানে দূরত্ব বাই গতিবেগ। তো এটার দূরত্ব কত? দূরত্ব তো সে 300 মিটারই যাচ্ছে, কিন্তু তার গতিবেগ কী হয়েছে, বাড়িয়ে দিয়েছে, x+5 হয়ে যাচ্ছে, কারণ 5 কিমি সে km/h বেগে বেশি যাচ্ছে, তার মানে x+5 হয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এত ঘন্টা। তার মানে কোন ক্ষেত্রে সময় বেশি লাগছে? প্রথম ক্ষেত্রে বেশি সময় লাগছে, কারণ এর যে গতিবেগ সেটা এক্স, আর দ্বিতীয় ক্ষেত্রে সময় কম লাগবে কারণ এর গতিবেগ x+5। তো দেখবে একটা জিনিস, যে আমরা জানি গতিবেগ = দূরত্ব বাই সময়। তো দেখো গতিবেগ ইনভার্সলি প্রপোর্শনাল টু সময়, তাই না? তো কারোর সময় বেশি লাগছে মানে কি, তার গতিবেগ কম, কারোর সময় কম লাগছে মানে কি, তার গতিবেগ বেশি। তো এটা মনে রাখবে যে সবসময় উল্টো হয়, ঠিক আছে? তো কারণ এটা ব্যস্ত অনুপাতে আছে, ঠিক আছে, দূরত্ব সেম আছে, ঠিক আছে। তো দূরত্ব সেম থাকলে পারে গতিবেগ আর সময় কী হয়, ব্যস্ত অনুপাতে হয়। আর ব্যস্ত অনুপাতে হলে কি হবে, বাড়লে কমবে, কমলে বাড়বে। তো সেইভাবে আমরা দুটো টাইম বার করলাম পৌঁছাতে ট্রেনটির কতটা টাইম লাগবে। এবার শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, যে এই যে টাইমটা লাগছে এটা 2 ঘন্টা কম লাগবে এর রেসপেক্টে, প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। এবার এটাকে সলভ করো, তাহলেই পেয়ে যাবে। বা 300 কমন নিয়ে নাও, 300 দুটোতেই আছে, আমি কমন নিয়ে নিলাম। বা এই 2টাকে এখানে আমি নিচে নিয়ে চলে আসলাম, এই সাইডে। এখানে এলসিএম নাও, তো x × x+5। দেখো এখানে x কেটে যাবে, x+5 থাকবে, x+5 কেটে যাবে, শুধু x থাকবে, এদিকে 1 হয়ে যাবে। এই 2টাকে আমি এই নিচে নিয়ে চলে এসেছি, এই দাও। তাহলে এটা কত হয়ে গেলো, 150 ইন্টু এখানে থাকবে 5 ডিভাইডেড বাই, এখানে গুণ করে দাও, তো x² + 5x = 1, ঠিক আছে। বা এখানে গুণ করো, তো হয়ে যাবে 5 15 75 750, আর এদিকে x² + 5x। তার মানে ওদিকে ডান দিকে নিয়ে গেলে x² + 5x - 750 = 0। এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, মানে একটি ঘড়ি ক্রয় করে সেটা বিক্রি করলেন 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হন। তার মানে তোমার যদি আমি বলি যে ওই ব্যক্তির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে এক্স, ধরে নিলাম, ধরি ক্রয় মূল্য হলো এক্স টাকা। আচ্ছা, এখানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য দেখো দেওয়া হয়েছে 336 টাকা, তাই না? এবার আমাকে যে কন্ডিশনটা মানে শর্তটা বলছে সেটা দেখো, যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, ক্রয় কত টাকায় করেছে আমরা ধরেছি এক্স টাকায়, শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানে আমরা জানি যে লাভ পার্সেন্টেজ = লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এখানে দেখো, এখানে লাভ পার্সেন্টেজ কত হবে, এক্স হবে, কারণ এখানে বলেছে যে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকায় লাভ হয়েছে। তো আমাদের প্রশ্ন অনুযায়ী কি বলছে, এটা এক্স হয়ে যাবে। তো এক্স = লাভ কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 336 মাইনাস ক্রয় মূল্য এক্স। তো এখানে লাভের ভ্যালুটা বসিয়ে দিলাম, আর ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য হচ্ছে এক্স × 100। দেখো এই কোনাকুনি গুণ করো, বা x² পেয়ে যাবে,
আর এখানে এটা গুণ করে দাও, তাহলে 336 মাইনাস এক্স ইন্টু 100 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 336 ইন্টু 100 মানে হচ্ছে দুটো শূন্য বাড়িয়ে দাও মাইনাস 100x। আমি যদি এখানে লিখি তাহলে পাবো এক্স স্কোয়ার, এটা কি হয়ে যাবে ডান দিকে, বাম দিকে আসলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে ধরো এখানে স্রোতের, ধরো এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত, ঠিক আছে। তো এদিকে হচ্ছে স্রোতের ডিরেকশন ডান দিকে, একটি নৌকা আছে, নৌকা যাচ্ছে ডান দিকে, তার মানে এটি কী হয়ে যাবে অনুকূল, ঠিক আছে। যদি স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই নৌকা যায় সেটা হয় অনুকূল, আর স্রোত যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে যদি নৌকা যায় সেটা হবে প্রতিকূল, ঠিক আছে। এই দুটো হয় নৌকার অঙ্কের ক্ষেত্রে। তো দেখো স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, তাহলে স্রোতের বেগ দিয়ে দিয়েছে, তার মানে এর, তো আমি এখানে লিখে দিই স্রোতের বেগ দিয়ে দিয়েছে। স্রোতের বেগ হচ্ছে, আমি স্রোতের বেগকে শর্টে এস লিখছি, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টায়, ঠিক আছে। আমি ধরলাম নৌকার বেগ ভি ধরলাম, এটাও কিমি প্রতি ঘন্টায়, ঠিক আছে। এবার দেখো এই প্রতিকূল আর অনুকূলের ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে যখন অনুকূলে যাচ্ছে এটা স্রোত আর এটা হচ্ছে নৌকা, তার মানে একই দিকে যাচ্ছে। দেখো স্রোত আর নৌকা একই দিকে যাচ্ছে, তো যখন স্রোত আর নৌকা একই দিকে যায় তো অনুকূলকে যদি আমি এ ধরি আর প্রতিকূলকে যদি বি ধরি, মানে এদের স্পিডকে আমি, মানে বেগকে আমি ধরে নিচ্ছি, তো অনুকূল মানে এ, তাই এ কত হয়ে যাবে দেখো, এটা হচ্ছে কি এস যেহেতু স্রোত, আর এটা হচ্ছে নৌকা মানে ভি, তার মানে ভি প্লাস এস হবে, একই দিকে যাচ্ছে তো এটা কী হবে যোগ হয়ে যাবে। এটা দেখো এখানে বি মানে প্রতিকূল, তো প্রতিকূল দেখো স্রোত যেদিকে যাচ্ছে এস, ভি তার অপোজিট দিকে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে ভি মাইনাস এস। তো এখানে মাইনাস কেন হচ্ছে, কারণ এরা উল্টো দিকে যাচ্ছে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, আর এটা একই দিকে যাচ্ছে, তার জন্য এটা যোগ হয়ে যাবে। তো এবার দেখো তাহলে এর ভ্যালু বার করতে পারবো, এ মানে আমি এখানে লিখে দিচ্ছি যদিও, অনুকূলের বেগ যেটা আমি এ ধরেছি সেটা হবে ভি প্লাস এস। তো ভিকে ভি ধরলাম, এস মানে কি ভি না ধরে এক্স ধরো, এখানে আমরা এক্স ধরে নিচ্ছি, সুবিধা হবে, তাহলে সমীকরণটা বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স ধরলাম, তার মানে এখানে ভি এর পরিবর্তে এস লিখে দাও, তাহলে এস এর ভ্যালু তো জানি 2, এটা হয়ে যাবে কিমি প্রতি ঘন্টায়। প্রতিকূলের বেগ কী হয়ে যাবে, প্রতিকূলের বেগ বি হয়ে যাবে ভি মাইনাস এস, তো ভি মানে এক্স, নৌকার বেগ ভি মানে এস মানে 2 কিলোমিটার, এটা হয়ে যাবে কিমি প্রতি ঘন্টায়। এবার কি বলেছে যে এ গেছে নৌকায়, তো যাওয়ার সময় কি হয়ে যাবে, যাওয়ার সময় এটা অনুকূল হয়ে যাবে, যখন এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তখন এটা অনুকূল হয়ে যাবে, যখন আসছে দেখো স্রোতের অপোজিট দিকে, তার মানে এদিকে স্রোত আর এদিকে ফিরছে, তো ফেরার সময় এটা প্রতিকূল হয়ে যাবে, এটা প্রতিকূল হয়ে যাবে। তো এই যে যাওয়ার সময় যে সময়টা সেটা বার করে, সেটা অনুকূলের রেসপেক্টে হবে, যাওয়ার সময় যখন যাচ্ছে তখন অনুকূলের হিসাবে তোমাকে করতে হবে। তো তুমি যদি বলো যে যাওয়ার সময়, তো যাওয়ার সময় কি হয়ে যাবে দূরত্ব বাই অনুকূলের গতিবেগ, অনুকূলের বেগ,
কেন অনুকূলের বেগ নিলাম? দেখো, এখানে যাওয়ার সময় অনুকূল হচ্ছে না, কারণ স্রোত যেদিকে সেদিকে নৌকা যাচ্ছে। তার জন্য আমরা যাওয়ার সময় যেটা বার করছি সেটা হচ্ছে ধরো t1, ঠিক আছে? তো এটা হবে দূরত্ব বাই অনুকূল। দূরত্ব তো সেম আছে। দূরত্ব কত আছে? দূরত্ব দেওয়া আছে? দূরত্ব দেখো দেওয়া আছে, দেখো 21 কিলোমিটার। তার মানে এই পুরোটা দূরত্ব হচ্ছে 21 কিমি। তার মানে দূরত্ব হয়ে যাবে 21 ডিভাইড বাই, এটা কত হয়ে যাবে অনুকূলের বেগ? x+2। এটা কত? এটা ঘন্টা। আর আসার সময় ধরো t2। এটাও দূরত্ব বাই প্রতিকূলের বেগ। তাহলে দূরত্ব একই আছে, আর বেগ এখানে আমরা বার করেছি x-2, এত ঘন্টা। এবার দেখো, যাওয়া আর আসার যে সময় লেগেছে সেটা কত? সেটা লেগেছে 10 ঘন্টা। তার মানে যাওয়ার সময় আসার সময় যদি যোগ করো শর্তানুসারে, তাহলে কী পাবে? টোটাল সময় যেটা হচ্ছে 10 ঘন্টা লেগেছে। তো t1 এর ভ্যালু এটা 21 বাই x+2, আর t2 এর ভ্যালু এটা 21 বাই x-2, এটা হচ্ছে 10। বা 21 কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 1/x+2 প্লাস 1/x-2 10। বা দেখো, এখানে লসাগু করো, লসাগু নিলে x+2 আর x-2 আসবে। তো এখানে x+2 কেটে যাবে, x-2 থাকবে, এখানে x+-2 কেটে যাবে, x+2 থাকবে, = 10। এবার আমি এখানে করছি। তো তাহলে দেখো এখানে 21 থাকছে, আচ্ছা এখানে 2 কেটে যাচ্ছে, তার মানে 2x থাকছে, ডিভাইড বাই, এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি। তো a প্লাস বি আর a মাইনাস বি একটা ফর্মুলা হয় যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তো সেই হিসাবে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার = 10। বা 21 দুগুণি 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 = 10। বা 42x = 10x স্কোয়ার মাইনাস 40। বা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 = 0। বা 2 দিয়ে যদি ভাগ করে দাও, এটা কী পাবে? এটা পাবে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 = 0। এটাই যাবে তোমাদের অ্যান্সার। তা আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো দেখো, এখান থেকে তোমাদের সমীকরণ গঠন করতে হবে। তো কি করবে? ধরে নেবে, ধরি মহিম কাজটি করে x ঘন্টায়। তাহলে মজিদ কাজটি করবে x+3 ঘন্টায়। কারণ কোশ্চেনে বলা আছে যে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা বেশি লাগে, এবং মজিদে 3 ঘন্টা বেশি লাগে মহিমের থেকে। মহিমের x ধরলে মজিদে 3 ঘন্টা হবে। আর তারা যদি মহিম প্লাস মজিদ যদি একসঙ্গে কাজ করে, তাহলে কাজটি করে 2 ঘন্টায়।
তার মানে তারা যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটা 2 ঘন্টায় শেষ করে দেয়। ঠিক আছে, এবার দেখো তো মহিম অ্যাকচুয়ালি এক্স ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করবে কত? 1/1 অংশ। একইভাবে মজিদ x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে মজিদ 1 ঘন্টায় কত কাজ করবে? 1/x+3 অংশ, তাই তো? এবার দেখো মহিম প্লাস মজিদ এরা দুজনে 2 ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে মহিম আর মজিদ 1 ঘন্টায় কত কাজ করবে? 1/2 অংশ। তাহলে দেখো দুজন, এই মহিম আর মজিদের দুজনের কাজ করার অংশ কত? তাহলে মহিম প্লাস মজিদ এর মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 1/x + 1/x+3 এত অংশ। আর এখান থেকে আমরা পেয়েছি যে এরা যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে এ কতটা কাজ করবে? হাফ অংশ কাজ করবে। তাহলে এই কাজ আর এই কাজ দুটো সমান, তাহলে শর্তানুসারে 1/x + 1/x+3 এটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। বা এটা যদি লসাগু করো তাহলে x × x+3 হয়ে যাবে, এর x কেটে যাবে, x+3 হবে, x+3 কেটে যাবে, x হবে। বা এখান থেকে 2x+3 হবে, আর এখানে x² হয়ে যাবে +3x, এদিকে হাফ হয়ে যাবে। বা 2 দিয়ে গুণ করে দাও কোনাকুনি, তাহলে 4x + 6, এদিকে হয়ে যাবে x² + 3x। বা x² + 3x এদিকে নিয়ে চলে যাও রাইট সাইডে, তো হয়ে যাবে 4x - 6 0। বা এটা x² - x -6 = 0। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে একক অংশ না, এটা অঙ্ক হবে। তাহলে একক অঙ্কটা কি হয়ে যাবে? কন্ডিশন বলেছে 6 বেশি একক অঙ্কটা, তাহলে একক অঙ্ক হয়ে যাবে দশক অঙ্কের থেকে 6 বেশি, x + 6। তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটি হবে, দেখো 10 × x + x + 6, কারণ এটা একক স্থান, এটা দশক স্থান, তাহলে এটা হয়ে যাবে 10x + x + 6 মানে 11x + 6। এবার বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় বলতে x আর এই একক আর দশকের, তো শর্তানুসারে তোমার x × x + 6 দশক আর এককের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে সংখ্যাটি হচ্ছে 11x + 6 - 12। বা এটা গুণ করে দাও, x² + 6x এদিকে হয়ে যাবে 11x, 6 থেকে -6 12 বাদ দিলে -6 হয়ে যাবে। বা x² + 6x এটা এসে -11x হয়ে যাবে, এটা +6 হয়ে যাবে 0।
বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6x আছে, এটা -11 আসছে, তো -5x হয়ে যাবে। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রের মাঠের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে এখান থেকে সমীকরণ গঠন করতে হবে। তো ধরো একটা আয়তক্ষেত্র আছে এরকম, তার চারিপাশে একটা সমান দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে। তার মানে আমি কি বলতে পারি যে এই যে ব্যাপারটা দেখছো, এই ব্যাপারটা, এটা কি, এটা হয়ে যাচ্ছে রাস্তা, এটা হয়ে যাচ্ছে রাস্তা। তো দেখো, আমি যদি দেখি যে এই পুরোটা একটা বাইরের যে পুরোটা, এটা একটা আয়তক্ষেত্র, তো আমি এটা দিচ্ছি যেটা হচ্ছে বাইরের আয়তক্ষেত্র, বা এটাকে দিত বড় আয়তক্ষেত্র। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এই ভেতরেরটা হচ্ছে, এটা ধরো ছোট আয়তক্ষেত্র। তাহলে এই বড় আয়তক্ষেত্র থেকে যদি ছোট আয়তক্ষেত্র বাদ দিই, তাহলে আমার রাস্তার আয়তক্ষেত্র পড়ে থাকবে, আর রাস্তার আয়তক্ষেত্র দেওয়া হয়েছে, তাহলে আমরা একটা সমীকরণ বানাতে পারবো। তো দেখো, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য কি হবে। দেখো, তুমি যদি একটু ভালো করে দেখো, তাহলে এই যে এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে, দেখো 45 মিটার বলেছে। আর তুমি যদি এইটা দেখো, এটাও দেওয়া আছে প্রস্থ, এটা দেওয়া আছে 40 মিটার। এবার কথা হলো, আমি ধরে নিচ্ছি যে এই রাস্তাটা বা এই রাস্তাটা কি, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, মানে রাস্তার চওড়া বলতে পারো, চওড়া হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। তো তাহলে দেখো, এই যে দৈর্ঘ্য যদি ধরো, তো দৈর্ঘ্যতে কি হবে, এই 45 মিটার আছে, তাহলে এইটা অ্যাড হয়ে যাবে আর এইটা অ্যাড হয়ে যাবে, তার মানে দুদিক থেকে কি, এটাও এক্স এটাও এক্স, তাহলে এই দুটো এক্স কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তার মানে দৈর্ঘ্যতে আমরা বলবো যে 45 মিটার যেটা আছে, এখানে দুটো এক্স অ্যাড করে দাও, তাহলে আমি যে বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাবে। এবার একইভাবে দেখো, এখানে ছোট আয়তক্ষেত্রের 40 মিটার আছে প্রস্থ, তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তো দুটো এক্স যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 40 প্লাস দুটো এক্স। তাই এখান থেকে আমরা গুণফল বার করব। তো 45কে 40 দিয়ে গুণ করলে 45 40, 45কে 2x দিয়ে গুণ করলে 90x, প্লাস 40কে 2x দিয়ে গুণ করলে 80x, আর 2xকে 2x দিয়ে গুণ করলে 4x স্কোয়ার। তো এটা পেলাম আমরা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এটাকে আর একটা জিনিস করা যাবে, 45 × 40 প্লাস এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 170x প্লাস 4x স্কোয়ার। এটা থাক। এবার দেখো, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। এটার দৈর্ঘ্য প্রস্থ দেখো দেওয়াই আছে, 45 × 40। এবার শর্ত অনুসারে কি হবে, দেখো
বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোটটা বাদ দিলে আমি পাবো রাস্তার যে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 মিটার স্কোয়ার। তাহলে বড়টা কোনটা? এটার ক্ষেত্রফল বাদ দাও। তো 45 মাইনাস 40 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার। এটা থেকে ছোটোটার ক্ষেত্রফল বাদ দাও, তারপরে মাইনাস 45 ইন্টু 40। এখান থেকে কী পাবে তোমরা? রাস্তার ক্ষেত্রফল, যেটা হচ্ছে 450। দেখো এটা কেটে যাবে, পড়ে থাকবে 170x প্লাস 4x স্কোয়ার ইজিক্যাল টু 450। বাহ, তাহলে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450। এটা যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে 4x স্কোয়ার বাই 2 প্লাস 170x বাই 2। এটা হয়ে যাবে অ্যান্সার।